This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমে একটা বড় খবর দিয়ে শুরু করব। চুঁচুড়ার পুরসভায় অস্থায়ী কর্মী বিক্ষোভ নিয়ে এবার ঠান্ডা লড়াই। কর্মী বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, কার ইঙ্গিতে, কার দিকে ইঙ্গিত পুরসভার চেয়ারম্যানের। অন্যদিকে পিছিয়ে পড়া পুরসভা এলাকায় ঘুরে দাঁড়াতে জনসংযোগ যাত্রায় নামছেন বিধায়ক অসিত মজুমদার। লোকসভা ভোটে পুরসভা এলাকায় অনেকটাই পিছিয়ে ছিল তৃণমূল। কথা বলবো আমাদের সহকর্মী আশিক ইনসানের সঙ্গে। আশিক, চুঁচুড়া পুরসভায় অস্থায়ী কর্মী বিক্ষোভ, সেটা নিয়ে একটা ঠান্ডা লড়াই তৈরি হচ্ছে, কি কি আপডেট পাচ্ছ? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে চুঁচুড়া পুরসভা যবে থেকে তৃণমূল কংগ্রেসে যেতে গত পুরসভা ভোটে, তারপরেই চেয়ারম্যান কে হবে সেই নিয়ে একটা ঠান্ডা লড়াই ছিল। তার কারণ চুঁচুড়ার যিনি বিধায়ক রয়েছেন তার একটা গোষ্ঠী রয়েছে এবং বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন তার একটা গোষ্ঠী রয়েছে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই সময় চেয়ারম্যান করা হয় অমিত রায়কে এবং তারপর থেকে এই ঠান্ডা লড়াই শুরু হয়। যার ফলে কিন্তু বারংবার আমরা দেখে এসেছি বেতন সংক্রান্ত একটা অভিযোগ উঠছে যে চুঁচুড়া পুরসভায় সঠিকভাবে বেতন দেওয়া হচ্ছে না এবং তারপরেই কিন্তু আরো এই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব প্রকট হয়। তবে গতকাল আমরা চুঁচুড়ার বিধায়ক তিনি একটি জনসংযোগ করার একটি নির্দেশ দেন এবং সেখানে বলা হয় যে যেহেতু লোকসভার নির্বাচনে চুঁচুড়া বিধানসভায় তৃণমূলের একটা বড় হার হয়েছে, ফলে যারা মানুষজন ছিলেন তারা তৃণমূল থেকে বিমুখ হয়ে গেছেন এবং সেই কারণেই তিনি জনসংযোগ করবেন। সেই কারণেই জনসংযোগ। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ আশিক তোমায়। এইসব করানো হচ্ছে তো কোনো উদ্দেশ্য প্রণোদিত ব্যক্তিত্বরাই করাচ্ছে। আগে হতো না, এখন হচ্ছে, মানে অনিয়ম কেন হচ্ছে? আমরা ওভারলোডেড, সারা পশ্চিমবঙ্গের ভিতরে সবচেয়ে বেশি স্টাফ এখানে। গার্ড কে কোথায় কি আছে বৃত্তান্ত সব আমরা জানতে চাই, কেউ কোনো তথ্য সরবরাহ করছে না। বলছে খেতে পাচ্ছি না, একটা বাড়ির 4 জন লোক কাজ করছে, কিন্তু অন্যায়টা অন্যায় না, এটা ন্যায় বলা যাবে না। টাকা ড্রেনেজ হবে সেটা বলা যাবে না, করা হাতে ধরলেই তখন এইসব করানো হবে। আমি অলিখিতভাবে জানি অচল অবস্থা চলছে, কিন্তু চেয়ারম্যানও কোনো সাহায্য চায়নি, শ্রমিকরাও কোনো সাহায্য চায়নি। তাই আপনি এগিয়েও যাবেন না? অবশ্যই না, দল বললেই যাব। দল ভুল করেছে কথা বলার অধিকার আমার নেই। দল যা সিদ্ধান্ত নেবে আমরা মেনে নেব। শান্তিটা জানার জন্যই তো জনসংযোগ। আমি তো পিস তৈরি করবই এবং এই পিচে দল খেলবে। আসে পরের খবরে, দলে রদবদল নিয়ে অভিষেকের সঙ্গে বৈঠক সুব্রত বক্সির। গতকালই বৈঠক হয় বলে সূত্রের খবর। একই সঙ্গে তালিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেছেন দলের রাজ্য সভাপতি, এমনটাই সূত্রের খবর। আগামী 23শে নভেম্বর 6 কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ, তারপরই দলের রদবদলের ঘোষণা হতে চলেছে বলে তৃণমূল সূত্রের খবর। সূত্রের দাবি যে প্রায় 12টি সাংগঠনিক জেলায় সভাপতি বদল হতে চলেছে শাসক দলে, পাশাপাশি 70টি পুরসভায় বদল হবে। আর একটা গুরুত্বপূর্ণ খবর, এবার মেডিকেল কাউন্সিলেও তৃণমূলের গোষ্ঠীকোন্দল একেবারে প্রকাশ্যে। মেডিকেল কাউন্সিল থেকে শান্তনু সেনের অপসারণ চেয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি সুদীপ্ত রায়ের। মেডিকেল কাউন্সিলে তৃণমূলের গোষ্ঠীকোন্দল আবার প্রকাশ্যে। কথা বলবো আমাদের সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, ডিটেলস আপডেট জানবো। রনিপা, দেখো, তিলোত্তমা কাণ্ডের প্রেক্ষিতে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল নিয়ে চাপানোতর তুঙ্গে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে রাজ্য সরকারের তরফে প্রতিনিধি ছিলেন শান্তনু সেন, তৃণমূল মুখপাত্র তথা তৃণমূলের চিকিৎসক নেতা। আর সেই শান্তনু সেন গত জানুয়ারি থেকে একাধিক বৈঠকে গড়হাজির থাকছেন এই যুক্তি দেখিয়ে সুদীপ্ত রায়, যিনি তৃণমূলেরই বিধায়ক, তিনি স্বাস্থ্য সচিবকে চিঠি লিখেছেন যে শান্তনু সেনের জায়গায় অন্য কাউকে প্রতিনিধি করা হোক রাজ্য সরকারের তরফে। তার ফলে সেখানে রাজ্য সরকারের যে প্রতিফলন মেডিকেল কাউন্সিলের কাজকর্ম নিয়ে রাজ্য সরকার সেই বিষয়গুলি নিয়ে জানতে পারবেন। শান্তনু সেন বৈঠকে আসছেন না, এই যুক্তি দেখিয়ে বিষয়টি খারিজ করা হচ্ছে। মনে করা হচ্ছে, চিকিৎসা সংগঠনগুলির বক্তব্য হচ্ছে যে শান্তনু সেন এবং সুদীপ্ত রায় তিলোত্তমা কাণ্ডের প্রেক্ষিতে এই দুই শিবিরের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব আরেকবার প্রকাশ ছিল এমন একটা সময় যখন ইতিমধ্যেই মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী তার নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। খোদ রাজ্য সরকারের তরফে মেনে নেওয়া হয়েছে যে 2019 সালের নভেম্বর থেকে
মানস চক্রবর্তীর যে নিয়োগ, সেই নিয়োগটি বৈধ নয়। ফলে তার তত্ত্বাবধানে যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল 2022 সালে নির্বাচন হয়েছিল, সেটি বৈধ কিনা সেই প্রশ্নে সরব জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। আজ তাদের অভিযান আছে মেডিকেল কাউন্সিলে, স্বাস্থ্য ভবনও তাদের অভিযান আছে। ফলে সব মিলিয়ে তিলোত্তমা কাণ্ডের পর এই মুহূর্তে মেডিকেল কাউন্সিলকে ঘিরে তুঙ্গে চাপানুতর। বেশ, সোরা তুমি সঙ্গে থাকো। চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া পেয়েছি আমরা, শুনুন। 9ই আগস্ট দিনটা ছিল অভয়ার নৃশংস হত্যাকাণ্ডের দিন। স্বাভাবিকভাবেই এই যে দিন দুটিকে চূড়ান্ত চিঠিতে বাদ দেওয়া, এটার সঙ্গে অভয়ার হত্যাকাণ্ডের তদন্তের কোনো সম্পর্ক আছে কি না সেটা আমরা তদন্তকারী সংস্থাকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে খতিয়ে দেখার অনুরোধ করব। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি শান্তনু সেনের সঙ্গে। মেডিকেল কাউন্সিল থেকে শান্তনু সেনের অপসারণ চেয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি সুদীপ্ত রায়। শান্তনু বাবু, কি প্রতিক্রিয়া আপনার? দেখুন, বামফ্রন্টের আমলে দীর্ঘদিন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে কোনো নির্বাচন হতো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সরকার আসার পর 2012-তে যখন দীর্ঘদিন পরে মেডিকেল কাউন্সিলে নির্বাচন হয়, তখন প্রার্থী হিসাবে আমি সর্বাধিক ভোটে জিতেছিলাম। পরবর্তী ক্ষেত্রে যখন এই নির্বাচনের পরে যখন নতুন বোর্ড তৈরি হয়, তখন আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে গভর্নমেন্ট নমিনি করে সেখানে পাঠিয়েছিলেন। তার যে কোনো সিদ্ধান্তই সবসময় আমার জন্য শিরোধার্য। বাকি যে চিঠির বিষয়ে আপনি বলছেন, সেই চিঠির প্রত্যুত্তরে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু কোনোভাবেই সেটা আমি প্রকাশ্যে বা মিডিয়ার সামনে কিছুতেই বলবো না। যেহেতু আমাদের মাননীয় সভাপতি হেলথ সেক্রেটারি মহাশয়কে চিঠি দিয়েছেন, আমিও আমার যা বলার বিস্তারিতভাবে মাননীয় হেলথ সেক্রেটারি, যিনি অত্যন্ত দক্ষ এবং পারদর্শী একজন প্রশাসক, তাকে আমি পাঠাবো এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি আমার চিঠিটাও অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে এবং পাশাপাশি আমাদের প্রতিনিধি সৌরভও ছিলেন এই মুহূর্তে। অনেক ধন্যবাদ আপনাদের। কসবাকাণ্ডের দিকে নজর রাখি। কসবাকাণ্ডে এবার বিস্ফোরক খোদ পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। পুলিশকে জলাজমি ভরাটের কথা আগেই জানানো হয়েছিল। অ্যাকশন নিতে পুলিশকে বারবার নোটিশও পাঠানো হয়। বেআইনি নির্মাণ রুখতে পুলিশকে সতর্কও করা হয়। বলছেন স্বপন বাবু, সব জেনেও কেন হাত গুটিয়েছিল পুলিশ? বিস্মিত কলকাতা পুরসভার পরিবেশ বিভাগ। রাজনৈতিক প্রভাবেই জলাজমি ভরাটের বারবারন্ত দাবি পুলিশ সূত্রের। গতকালই জাভেদ খান TV9 বাংলার কাছে দাবি করেছিলেন যে এখনো রাতের অন্ধকারে জলাশয় ভরাট হচ্ছে। আর এই অবস্থায় বিরোধীদের প্রশ্ন যে সবাই সবকিছু জেনে কেন এতদিন ধরে চুপ করেছিলেন, কোন স্বার্থে? গুলশান কলোনি নিয়ে এর আগে আমাদের কাছে খবর এসেছিল। আমার দৃঢ় বিশ্বাস, আমরা নোটিশ ধরিয়েছিলাম, FIR করেছিলাম, তারপরে কিন্তু কাজ বন্ধ করা হয়েছে। কলকাতা শহরে কোনো জলা জমি আর ভরাট করা যাবে না। কোনো জায়গায় যদি জলাভূমি ভরাট করার প্রবণতা দেখেন, সঙ্গে সঙ্গে কর্পোরেশনকে জানান। আমরা উইদিন এ সেকেন্ড আমরা সেটা অ্যাকশন নেওয়ার চেষ্টা করছি। একদিনের মধ্যেই নোটিশ ধরানো, যা যা করা আইনত ব্যবস্থা নেব। কিছু কিছু জায়গা রাত্রে অন্ধকারে হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু আমাদের করণীয় কি আছে? আজকে সুশান্ত রুখতে গেছে, তারপরে গুলি চলেছে। আজকে জাভেদ খান রুখতে গেছে, তার উপরেও অনেক রকমের ব্যবস্থা ঝামেলা হয়েছে। তো এখন জিনিসটা হচ্ছে, আমরা তো লড়ে যাচ্ছি, কিন্তু আমরা কতদিন লড়তে পারবো এই মাফিয়াদের সঙ্গে, এটাই বড় প্রশ্ন। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। কি বলেছেন তিনি, শুনুন। নেয়নি বলে উনি কি করেছেন? ধরুন আপনি থানাকে জানালেন, থানা ইনিশিয়েটিভ নিল না। থানা যদি ইনিশিয়েটিভ না নেয়, তাহলে আপনি ডিসি কে জানান, হেডকোয়ার্টারকে জানান। কিছু না পারলে আপনারা আপনাদের পিসিকে জানান, দিদিকে জানান। আপনারা জানিয়েছেন? আসলে পুরোটাই আইওয়াস। চিঠি পাঠাচ্ছে যে, হ্যাঁ, মালও নিচ্ছে সে। আসুন পরের খবরে নজর রাখবো। কলকাতা পুরসভার কাউন্সিলর সুশান্ত ঘোষ, তাকে খুনের চেষ্টায় উঠে এসেছে জুলকার নাইমের নাম। আগে তোপ দেখেছিলেন ফিরহাদ, আর এবার জুলকারের বিরুদ্ধে মুখ খুললেন রাজ্যের আরেক মন্ত্রী। তকমা দিলেন কি প্রতারক। দলের পদ নিয়ে কি প্রতারণা করছে সে? সুশান্তকে যে মেরেছে, জুলকার না ফুলকার কি আমি জানি না, মারতে যাবে। গোডাউন যদি আমার কেউ দখল করে, আমার জমি, আমার ফার্স্ট কাজ কি? পুলিশে FIR করা। কোথায় FIR? আমার সম্পত্তি আপনি দখল করবেন, আমি তো কোর্টে যাব। কোথায় কেস? খুন করতে এসে ফেসে গেছে। জুলকার নাইম নিয়ে এভাবেই ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
জমি বিবাদ, দখলদারি এই সবই নাকি কসবা অঞ্চল উত্তপ্ত হওয়ার কারণ। কিন্তু প্রশ্ন, কেউ কি কিছুই জানেন না? এই কাণ্ডে সুশান্ত ঘোষ যার দিকে তীর ছুড়েছেন সেই জুলকার নাইমকে নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন ফিরহাদ হাকিম। সেই তালিকায় এবার রাজ্যের আরেক মন্ত্রী ও কসবার বিধায়ক জাভেদ খান। জুলকারকে প্রতারক তকমা জাভেদের। 150খানা কেস, তাহলে আমার লোকের বিরুদ্ধে তো আমি কেস করবো না। এই 150খানা কেস হয়েছে, এটা উপর মহল পর্যন্ত জানানো হয়েছে এবং এটা চার্জশিটও হয়েছে। উপর মহল ইনস্ট্রাকশন দিয়েছিল পুলিশকে, চার্জশিটও হয়েছে। তাহলে কি দলের মধ্যেই কাঁটা? কারণ জুলকারকে সবাই চেনেন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক হিসেবে। এমনকি সুশান্ত ঘোষের হয়ে ভোটের সময় কাজও করেছেন তিনি। সোমবারই জুলকার TV9 বাংলাকে জানিয়েছেন তিনি দলের সংখ্যালঘু সেলের পদে আছেন। আমি এখন মাইনরিটি সেলের স্টেট সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল। কোন দলের? টিএমসি। কিন্তু জুলকার এই দাবি করলেও তৃণমূলের দাবি যে অন্য। তাকে নাকি গত আগস্ট মাসেই সাসপেন্ড করেছে তৃণমূলের সংখ্যালঘু সেল। এই সংক্রান্ত অর্ডার কপিও প্রকাশ করা হয়েছে। কসবা কাণ্ডে জুলকার অস্বস্তি তৃণমূলের অন্দরেই। দলে যারা আনছে তারা বুঝবে, যারা দায়িত্ব দিচ্ছে, যারা মনে করছে ওকে বসানো উচিত, যারা দায়িত্ব দিচ্ছে ভালো কি খারাপ সেটা তারা বুঝবে। কিন্তু জুলকার নিজেকে সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক দাবি করে কাজ চালিয়ে যাচ্ছেন। কেউ কিছুই জানেন না। মন্ত্রীর কথায় যার নামে 150 প্রতারণার কেস, তাকে এতদিনেও কেন ছোঁয়া গেল না? শান্ত ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা।